ইসরায়েলি আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের মধ্যে যে বিশাল ফারাক তার সবচেয়ে নির্লজ্জ এবং বর্ণবাদী উদাহরণ হল ল অফ রিটার্ন এবং রাইট অফ রিটার্নের মধ্যকার দ্বিমুখী নীতি। একদিকে ইসরায়েলের ল অফ রিটার্ন বিশ্বের যে কোনো প্রান্তের একজন ইহুদিকে ফিলিস্তিনের ভূমিতে এসে নাগরিকত্ব পাওয়ার অধিকার দেয়, এমনকি যদি তার পরিবারের কেউ শত শত বছর ধরে এই ভূমির সাথে সম্পর্কিত নাও থাকে তারপরও। অন্যদিকে আন্তর্জাতিক আইন স্বীকৃত ফিলিস্তিনিদের রাইট অফ রিটার্ন বা নিজ ভূমিতে ফেরার অধিকারকে ইসরায়েল নির্মমভাবে অস্বীকার করে সেই ফিলিস্তিনিদের যাদের মাত্র ৭৪ বছর আগে তাদের গ্রাম ও শহর থেকে বন্দুকের নলের মুখে বিতাড়িত করা হয়েছিল। এই দ্বিচারিতা কেবল একটি আইন ও বৈষম্য নয়, একটি জায়নবাদী রাষ্ট্রের বর্ণবাদী চরিত্রের মূল ভিত্তি। ল অফ রিটার্ন, জাতিগত পরিচয়ের ভিত্তিতে নাগরিকত্ব। ১৯৫০ সালে পাশ হওয়া ইসরায়েলের ল অফ রিটার্ন আইনটি জায়নবাদী প্রকল্পের প্রধান স্তম্ভ। এই আইন অনুযায়ী বিশ্বের যে কোনো স্থানে জন্মগ্রহণকারী যে কোনো ইহুদি ব্যক্তি ইসরায়েলের অভিবাসন করতে এবং তাৎক্ষণিকভাবে নাগরিকত্ব লাভ করতে পারে। একজন নিউ ইয়র্কের ইহুদি যার পরিবারের কোনো সদস্য হয়তো কখনো ফিলিস্তিনের মাটিও স্পর্শ করেনি, তিনি চাইলেই আগামীকাল ইসরায়েলে এসে নাগরিক হতে পারেন। এই আইনটি জাতি বা ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব প্রদানের এক চরম উদাহরণ, যা আধুনিক বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশে অকল্পনীয়। এর মূল উদ্দেশ্য হল ফিলিস্তিনের জনমিতি কৃত্রিমভাবে পরিবর্তন করে একটি ইহুদি সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র তৈরি করা এবং তা টিকিয়ে রাখা। রাইট অফ রিটার্ন এক অস্বীকৃত মানবাধিকার। এর ঠিক বিপরীতে রয়েছে ফিলিস্তিনিদের রাইট অফ রিটার্ন বা প্রত্যাবর্তনের অধিকার। ১৯৪৮ সালের নাকবা বা মহাবিপর্যয়ের সময় ৭.৫ লক্ষেরও বেশি ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর থেকে জোরপূর্বক বিতাড়িত করা হয়েছিল। আন্তর্জাতিক আইন, বিশেষ করে জাতিসংঘের সাধারণ পরিষদের রেজলিউশন ১৯৪ দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করে যে এই শরণার্থীরা এবং তাদের বংশধরদের নিজ বাড়িতে ফিরে আসার এবং তাদের হারানো সম্পত্তির জন্য ক্ষতিপূরণ পাওয়ার অধিকার রয়েছে। এটি একটি মৌলিক মানবাধিকার যা বিশ্বের সকল শরণার্থীর জন্যই প্রযোজ্য। কিন্তু ইসরায়েল শুরু থেকেই এই অধিকারকে অস্বীকার করে আসছে। তাদের যুক্তি হলো লক্ষ লক্ষ ফিলিস্তিনি শরণার্থীকে ফিরতে দিলে ইসরায়েলের ইহুদি চরিত্র বিপন্ন হবে। এটি একটি নির্লজ্জ বর্ণবাদী যুক্তি। এর অর্থ হলো একটি রাষ্ট্রের জাতিগত বিশুদ্ধতা রক্ষার জন্য সেই ভূমির আদিবাসী জনগণকে তাদের জন্মভূমিতে ফিরতে দেয়া হবে না। যে ফিলিস্তিনি শরণার্থীর কাছে তার হাইফা বা জাফফার বাড়ির চাবি বা মালিকানার দলিল আজও সযত্নে রাখা আছে, তাকে ফিরতে দেয়া হবে না। কিন্তু একজন রাশিয়ান ইহুদি যার এই ভূমির সাথে কোনো সম্পর্কই নেই, সে ফিলিস্তিনের জমিতে গড়ে ওঠা বসতিতে বাস করতে পারবেন। এর চেয়ে বড় অবিচার আর কি হতে পারে? এই দ্বিমুখী নীতির অর্থ হলো বর্ণবাদের এক পাঠ্যপুস্তকীয় উদাহরণ। এটি মানুষের অধিকারকে তার জাতিগত বা ধর্মীয় পরিচয়ের ওপর ভিত্তি করে নির্ধারণ করে। এটি বলে, যদি তুমি ইহুদি হও, তুমি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এসে এই ভূমিতে বাস করার এবং নাগরিকত্ব পাওয়ার অধিকারী, কারণ এই ভূমি তোমার। কিন্তু তুমি যদি ফিলিস্তিনি হও, তুমি এই ভূমির আদিবাসী হওয়া সত্ত্বেও তোমাকে যদি একবার উচ্ছেদ করা হয়, তবে তোমার বা তোমার বংশধরদের আর কখনো এখানে ফেরার অধিকার নেই, কারণ তোমার উপস্থিতি রাষ্ট্রের ইহুদি চরিত্রের জন্য হুমকি। এই নীতিটি কেবল অন্যায় নয়, এটি জায়নবাদী প্রকল্পের মূল প্রতারণাকে উন্মোচিত করে। জায়নবাদীরা দাবি করে যে তারা ভূমিহীন একটি জনগণের জন্য জনহীন একটি ভূমি খুঁজে পেয়েছে, কিন্তু বাস্তবতা হলো এই ভূমি কখনোই জনহীন ছিল না। এটি ছিল ফিলিস্তিনিদের আবাসভূমি, যাদের উচ্ছেদ করেই এই ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে। ল অফ রিটার্ন হলো সেই উচ্ছেদের প্রক্রিয়াকে স্থায়ী করার একটি আইনি হাতিয়ার, আর রাইট অফ রিটার্নকে অস্বীকার করা হলো সেই ঐতিহাসিক অপরাধকে চিরস্থায়ী করার একটি রাজনৈতিক সিদ্ধান্ত। যতদিন পর্যন্ত ইসরায়েল এই বর্ণবাদী দ্বিমুখী নীতি বজায় রাখবে, ততদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যে কোনো স্থায়ী বা ন্যায্য শান্তি সম্ভব নয়। ফিলিস্তিনিদের জন্য তাদের প্রত্যাবর্তনের অধিকার কোনো দর কষাকষির বিষয় নয়, এটি তাদের অস্তিত্ব ও পরিচয়ের
অবিচ্ছেদ্য অংশ। এই অধিকারকে অস্বীকার করার অর্থ হল নাকবার ঐতিহাসিক অন্যায়কে মেনে নেয়া। একটি ন্যায্য সমাধানের জন্য অবশ্যই ল অফ রিটার্নের মতো বর্ণবাদী আইন বাতিল করতে হবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সকল ফিলিস্তিনি শরণার্থীর নিঃশর্ত প্রত্যাবর্তনের অধিকারকে স্বীকৃতি দিতে হবে। একটি ভূমিতে দুটি আইন কখনোই চলতে পারে না। হয় সকল মানুষের জন্য সমান অধিকার থাকবে অথবা তা একটি বর্ণবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত হবে। ইসরায়েল দ্বিতীয় পথটাই বেছে নিয়েছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।